সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। রাত পেরুলেই বাংলাদেশে ঈদ, এবং ঈদের আগে এ ধরনের লাইভে আমি প্রায় প্রতি ঈদে আসার চেষ্টা করি, এবং সেটার উপলক্ষ থাকে ঈদের সিনেমা। কারণ ঈদের সিনেমা আপনারা বা আমরা মূলত সবুজ অঙ্গনের সবচেয়ে বড় ফ্যাক্টর। যদিও একটা সময় ছিল যে ঈদের সিনেমার সমসাময়িক বা প্রায় একই অবস্থার গর্জন তর্জন বা তার ক্রেজ ছিল ঈদের গান নিয়ে। ঈদের গানটা এখন সিনেমার ভেতরে ঢুকে গেছে, কারণ ঈদের গান কে কি গাইছে, কোন গানটা রিলিজ পাচ্ছে। ঈদে মূলত অনেকগুলো ছবি মুক্তি পায়, তবে আলোচনায় থাকে দু একটি ছবি। কিন্তু এবারে ঈদটা ব্যতিক্রম, যে একসাথে প্রায় 5টা ছবি একই রকম আলোচনায়, মানে হাড্ডাহাড্ডি লড়াই যদিও না, কিন্তু আলোচনা বা ভাইব ক্রিয়েটের জন্য এটা বড় অবস্থানে। প্রথম ছবি আসি প্রিন্স। প্রিন্সের একটি গান মুক্তি পেয়েছে, পরি, এবং গানটা নিয়ে ইমরান এবং কোনাল গেয়েছে। পরি গানটা নিজস্ব ফরম্যাটের গান, আমার কাছে অ্যাভারেজ লেগেছে, এবং লুক অ্যান্ড ফিলে যেটি শাকিব খানের ছবিতে দর্শকরা চান বা যে প্রত্যাশার জায়গা থাকে, আমি মনে করি এই ধরনের গান শাকিব খানের ছবিতে এর আগেও দেখেছেন। রোমান্টিক ছবিতে রোমান্টিক গান একটা অ্যাকশন ফিল্মে যা হয় সেটি হয়েছে, এবং এর আগে টিজার নিয়ে একটা ডিজাস্টার গিয়েছে। কিন্তু শাকিব খানের যে ছবি, আমার প্রেডিকশন যেটা, শাকিব খানের ছবি রিলিজের পর অন্তত প্রথম সপ্তাহ, অন্তত 3 থেকে 4 দিন ব্যাপকভাবে এটি সাড়া ফেলবে এবং মানে তুমুল আলোচনা তৈরি করবে। কিন্তু দিন শেষে এটি কতটুকু লং টার্মে এটার স্থায়িত্ব পায় সেটি এখন বড় প্রশ্ন। তাই এটা মূলত প্রথম সপ্তাহের পরের সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে মূলত ছবির মেরিট কি বা দর্শকরা কিভাবে চাইছে সেটি নির্ধারণ করে। ঠিক একইভাবে শাকিব খানের প্রিন্সের ক্ষেত্রেও আমি বলবো যে এই ছবিটিতে প্রথমবারের মতো তাসনিয়া ফারিন শাকিব খানের নায়িকা হিসেবে আবির্ভূত হলেন। এর আগে একটি অ্যাওয়ার্ড শোতে বলেছিলেন খুব ফান ফ্যাক্টর থেকে শাকিব খান খুব সিরিয়াসলি তার ছবিতে নায়িকা হিসেবে নিয়েছেন, এবং তাসনিয়া ফারিনের কমার্শিয়াল বা ফ্যান্টাসিতে যে তার একটা আলাদা আগ্রহ আছে, এই ছবিতে করার পর আরো বেশি প্রচার পেল। কারণ তাসনিয়া ফারিন এর আগে দুটি গান করেছেন তাহসানের সাথে, পরবর্তীতে ইমরানের কম্পোজিশনে। সেই গানটির মিউজিক ভিডিওর ক্ষেত্রেও বোঝা গিয়েছে যে ও আসলে মূলত অভিনেত্রী ক্যাটাগরি বা বাংলাদেশি গল্প প্রধান ছবির যে চরিত্র মেজাবিন, জয়াসান যে পথে হাঁটছেন, তাসনিয়া ফারিন মেবি সে পথের হাঁটার মানুষ না, সে একটু ভার্সিটাইল আরো ম্যাস মিডিয়া ধরতে চান। দেখা যাক তাসনিয়া ফারিনের এই ছবির ভাগ্যে কি ঘটে সেটি। আমি আবার বলছি, প্রিন্স আমার প্রেডিকশন প্রথম সপ্তাহের অন্তত 3-4 দিন ফুল হাউস যাবে, কারণ সিঙ্গেল স্ক্রিন অনেকেই এই পাইরেসির ভয়ে একেবারেই দেননি, এবং পাইরেসি ভয়টা আসলে অমূলক না। অনন্য মামুন প্রচুর এই ছবির ক্যাম্পেইন করছেন, এটার রহস্য জানা যায়নি, কারণ অনন্য মামুন যে ছবিতে খুব বেশি ক্যাম্পেইন করে সেই ছবির অবস্থা ভালো যায় না, এর আগের অন্তত রেকর্ড তাই বলে। তারপরও শাকিব খানের একটা অরা রয়েছে, এবং সেই অরা কেউ ভাঙতে পারেনি এখন অবধি, এবং একই টাইপের অ্যাকশন এবং ভায়োলেন্স প্রচুর পরিমাণে, কে কতটা পারে সেটির একটা প্রতিযোগিতা চলেছে এবার ঈদের রাক্ষস ছবিটি নিয়ে। রাক্ষস ছবির আইটেম গানটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং একেবারেই ওই যে পুষ্পার যে মুড এবং সেই রকম একটা মুডের থিমের গান তৈরি করতে চেয়েছে, বাট এন্টারটেইনিং। আমি এর সাথে সঙ্গতিপূর্ণ না যে এই টাইপের নকল একই টাইপের যা দেখে আসছি ভারতে, সেটার আবার একটা বাংলাদেশ সংস্করণ হবে। প্রিন্স রাক্ষস দুটো এই কথাই বলে, সেটির ফিলোসফিক্যাল টাইম মানে মানে একটা দার্শনিক যে ভাবনা, সেই ভাবনা থেকে আমি একেবারেই মানে একমত না। এইটা বাংলাদেশের ছবি না। যাই হোক, ফ্যান্টাসি ঈদে থাকেই। সিয়াম খুব করে চাইছে যে তার একটা ম্যাস অরা, মানে ম্যাসিভ মিডিয়ার যে অরা ফ্যান্টাসি মুভির, সেই অরাটা তো ধরতে। দেখা যাক কত দূর হয়। মানে ওর প্রতিবারই মানে হাঁটছে আবার দৌড়াচ্ছে। বরবাদ ছবির ডিরেক্টর এর আগে শাকিব খানের সাথে কাজ করেছে, তারপরেই
কাজ করলো সিয়ামের সাথে। সুতরাং বরবাদ ছবির প্রডিউসারও শাকিব খানকে ছেড়ে সিয়ামকে ধরলেন, একটা নিশ্চয়ই নতুন কোনো মানে ক্যারিশমা কৌশলের জন্যই হয়তো। দেখা যাক যদি প্রিন্স দর্শকরা না নেয়, কারণ ফ্যান্টাসি মুভি যদি দর্শকরা না নেয়, গল্প প্রধান দর্শক যদি বেশি হয় গত ঈদের মতো অর্থাৎ উৎসবের মতো, তাহলে এই দুটি ছবির ক্ষেত্রে একই রকম ভয়ঙ্কর রেজাল্ট আশা করছে। এটা এটা মানে এটা ছবির গণিত বলে যে যদি ভাইবটা এমন হয় যে গল্প প্রধান ছবি আমরা দেখতে যাব বা ফ্যামিলি দেখতে যাচ্ছে, অন্তত প্রথম সপ্তাহে সেই ভাইবটা ক্রিয়েট হয়ে যায়, তাহলে প্রিন্স যদি ফল করে রাক্ষস ফল করবে। কিন্তু প্রিন্স যদি হিট করে রাক্ষসও একই সাথে সমান্তরালে ফাইট দিতে থাকবে, কারণ দুইটা একই ক্যাটাগরির ছবি। এনিওয়ে, বাকি তিনটি ছবি যে আলোচনা সেটি হচ্ছে দম, বনলতা এক্সপ্রেস এবং প্রেসার কুকার। প্রেসার কুকার বলি যে প্রেসার কুকারের লুক অ্যান্ড ফিল মানে পারিবারিক ছবি না, পারিবারিক ছবি না এই অর্থে যে এটি অ্যাডাল্ট মুভি, অ্যাডাল্ট অর্থাৎ 18 সব বয়সীদের দেখার জন্য সেন্সর করা হয়নি, কিছুটা ইরোটিক ব্যাপার রয়েছে এবং সেটি কোন দর্শকদের টার্গেট করে রায়হান রাফি করেছেন এটি রায়হান রাফি বলতে পারবেন ছবিটি দেখার পর। কিন্তু লুক অ্যান্ড ফিলে আমার এখনো, রাফি ফোন করেছিল, আমার এখনো মনে হচ্ছে লুক অ্যান্ড ফিলে ছবিটি একদম মানে বলিউডের যে ওটিটি ফিল যেগুলো আসে সেই টাইপের একটা ছবি তৈরি করার চেষ্টা করেছেন, বাংলাদেশি গল্পের ভেতর দিয়েই একেবারে অনুরাগ কাশ্যপ, অনুভব সিনহা বা এই টাইপের ওদের যে মুড থিম তৈরি করা সেটি, এবং নারী কেন্দ্রিক ছবি আমাদের খুবই রিস্ক ফ্যাক্টর। আবার বলি, রায়হান রাফির নির্মাণ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, ভালো নির্মাণ করে, কিন্তু গল্প যদি দুর্বল হয়ে যায়, গল্প যদি খুব বেশি না টানে, তাহলে এই ছবির জন্য খুব রিস্ক ফ্যাক্টর আমি মনে করি। সেটা হতে পারে। যাই হোক, ছবিটি চ্যানেল আই প্রডিউস করছে, ফরিদুজ্জামান সাগর এবং রায়হান রাফি উভয় প্রযোজনা করছেন। সাগর ভাই তার ছবির যে কোনো বিষয়ে খুবই মানে প্রচারণার দিক দিয়ে একেবারেই কমতি রাখেন না, সেই যত্নটা রয়েছে। রাফি সেটিকে ক্যাচ করতে পারলে সেটি খুব ভালো। তবে রাফির ক্যারিয়ার যেটি দেখা যায় যে একটা ছবি হিট গেলে পরপর 2-3টি ছবি একই সমান্তরালে যায় না। যেমন পরাণ হিট হয়েছিল কিন্তু দামাল ফ্লপ গেছে। দামাল যদিও ছবিটা ভালো হয়েছে সব দিক দিয়ে, কিন্তু ছবিটি চলেনি। তেমনি তুফান যেমন হিট হয়েছে, তাণ্ডব পাইরেসির কারণে এবং উৎসবের কারণে ফেল করলো। এর পরবর্তীতে তুফান, দামাল, তুফান, তাণ্ডব, এরপরে প্রেসার কুকার, একেবারে নায়কবিহীন ছবি কতটা দর্শক তৈরি করবে সেটি একটা বড় প্রশ্ন। এরপরে আসি দম ছবিটি নিয়ে। দম ছবিটি হৃদয়ন্ডনে অনেক বছর পর তার এটি সেকেন্ড মুভি। এর আগে হুমায়ুন ফরিদি ছবি ছিল এবং চোরাবালিটা বেশ আলোচনা তৈরি করেছিল এবং ওই সময় একটা আধুনিক ছবি তৈরি করার প্রয়াসে চোরাবালি নির্মাণ করেছিল। অনুপমের গান ছিল আমার মনে আছে সেই সময়। চোরাবালি যখন রিলিজ হয়, পিয়া একটা নতুন ডায়নামিক্সে ছবিতে, জান্নাতুল পিয়া অংশ নেয়। তো এই ছবিতে একেবারেই ভিন্ন প্রেক্ষাপট, মানে ইরানিয়ান গল্প, এবং ছবির গল্প লুক অ্যান্ড ফিল দেখলে গোট ছবিটির কথা মনে পড়ে যাবে বারবার। কিছু ফ্রেমিংও মনে পড়বে এটা গোটে দেখেছি। গল্প যতই অন্যরকম করেন, এই যে ফিল, লুক অ্যান্ড ফিল যে দেখেছি ব্যাপারটা, এইটা একটা আমি মনে করি ডিমেরিটস। যাই হোক, ছবির গল্প নিশ্চয়ই টেনে নিয়ে যাবে এবং আফরান নিশো যেটাতে রয়েছেন, আফরান নিশোর অভিনয় নিয়ে আসলে কোনো প্রশ্ন থাকে না। সে একা অনেক দূর টানতে পারে যদি গল্পের মূল ভিতটা শক্ত হয়। তবে ওই যে বললাম, সবচেয়ে ডিমেরিটস ছবিটি লুক অ্যান্ড ফিল গোট ছবিটির সাথে অনেকে তুলনা করতে চাইবে, যত আলাদা গল্পই বলুক না কেন। এটা এখন অবধি ওই ছবির মানে আবহে দেখা যাচ্ছে। যাই হোক, ছবিটি দেখার পর অবশ্যই আমি ছবিগুলো আলাদা আলাদা রিভিউ দেবো আমার মতো করে। আর পঞ্চম ছবিটি হচ্ছে বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেসের সবচেয়ে বড় প্রেশার হচ্ছে তানিম নূরের এর আগের উৎসব ছবিটি কোনোভাবেই পড়তে দেননি।
90s-এর লুক অ্যান্ড ফিল এবং আমাদের পারিবারিক যে বন্ধন, এটিকেই মূলত তানিম নূরের প্রধান ইউএসপি ছবিটিতে। এবারও তাই করার চেষ্টা করেছেন। হুমায়ুন আহমেদের গল্প এবং খুব আধুনিক চিত্রনাট্যে তানিম নূরের নির্মাণ, এটি যেমন বড় একটা কারণ। হুমায়ুন আহমেদের গল্পে হিউমার থাকে প্রচুর, পাশাপাশি তানিম নূরের উৎসবের পরে একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়ে আছে। সেটি ভালো এবং মন্দ, প্রত্যাশার চাপ থাকলে পরবর্তীতে সেটা মানে মিসম্যাচ করা খুবই ভয়ঙ্কর, কারণ এটা ফেল করতে পারে, আবার সেটা উঠে দাঁড়াতে পারে। সুতরাং বলা মুশকিল যে এটা কোন অবস্থায় যাবে। তবে সবচেয়ে বড় শক্তভিত হচ্ছে তিনজন খুবই দুর্দান্ত অভিনেতা রয়েছে। সেটি হচ্ছে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ। এই তিনজনকে আপনি যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো চরিত্রে দেবেন, সেটি সেই চরিত্রের সেরা অভিনয় করে বের করে দিয়ে আসতে পারবে। এটি মানে এই তিনজনের শত্রু পর্যন্ত বলবে। সুতরাং এটি একটি বড় ব্যাপার। মাল্টিকাস্টিং ছবি উৎসবে যেমন দেখিয়েছিলেন, এখানে মাল্টিকাস্টিং বাঁধন রয়েছে মামুন, সাবিলা নূর, আরো অনেকগুলো চরিত্র। এবং ট্রেনের ভেতরে গল্প হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস থেকে নেয়া, পাশাপাশি ইউথ বেস ধরার জন্য অর্থহীনের সুমনের গান রয়েছে, আয়ুব বাচ্চুর গান রয়েছে, আয়ুব বাচ্চুকে ফেরাতে চেয়েছে। একই সাথে আমি বলবো এবারে ঈদে একটি অন্তমিল রয়েছে, সেটি হচ্ছে যেমন দমে সাবিনা ইয়াসমিনকে নিয়েছেন রিভাইভ, তেমনি প্রিন্সে প্রীতম হাসানের কম্পোজিশনে রুনা লায়লা গাইছেন আইটেম সং রিভাইভ, এবং আয়ুব বাচ্চুর গান রয়েছে, অর্থহীন আছে, অর্থহীন এখনো সমকালীন। আয়ুব বাচ্চু চলে গিয়েছেন বেশ কবছর, আয়ুব বাচ্চুকে আবার রিভাইভ করা হয়েছে। সুতরাং 90s-এর দর্শকদের ধরা এবং ইউথ বেসটাকে ধরা, নস্টালজিক করার সেই চেষ্টা এই তিনটা ছবিতে রয়েছে। দেখা যাক মূল মানে পারফরমেন্স, মূল রেজাল্ট মূলত দর্শকদের হাতে। দর্শকদের কোন পয়েন্টে কি গান বা কোন জায়গায় ভালো লাগে, মানে ওরাল ক্যাম্পেইনে কোন ছবিটি এগিয়ে থাকে, ছবির থেকে বেরিয়ে আসার পর তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কয়টা ছবি দেখার জন্য বলবে, কোন ছবিটা দেখার জন্য রেফার করবে, এটির উপর নির্ভর করে মূলত আমাদের এই খুব ঝিমিয়ে পড়া ঈদ নির্ভর এই ইন্ডাস্ট্রি। আমরা আবারও ঈদের ভেতরেই আসলে আটকে আছি। ঈদ ছাড়া আমাদের ছবি নিয়ে আলোচনার কোনো বিষয় থাকে না। আর সব আমি বাংলা ভাষায় বলি যে আন্দা কুন্দা ছবি বাড়ায়, অর্থাৎ ছবি রিলিজ হয়, সেটা পরিচালকও জানে না, কোনো সময় আমাদেরকে জানানো হয় প্রমোশনের জন্য, কিন্তু ছবিতে প্রফেশনালি তেমন একটা আওয়াজ পাওয়া যায় না। তো এই 5টি ছবির লড়াই চলবে। আমি খুবই এগিয়ে রাখবো, আমার যেটি এগিয়ে রাখার হচ্ছে, আমি 1, 2, 3, 4, 5 যদি করি, ফার্স্টে আমি এগিয়ে রাখবো বনলতা এক্সপ্রেস, সেকেন্ড আমি রাখবো প্রিন্স এবং দম 1, 2, 3, থার্ড অ্যান্ড ফোর্থ আমি রাখতে চাই সেটি হচ্ছে প্রেসার কুকার অ্যান্ড রাক্ষস। দেখা যাক এই মানে ফোর্থ অ্যান্ড ফিফথ প্রেসার কুকার অ্যান্ড রাক্ষস আমি আমার প্রোডাক্ট প্রেডিকশন, দেখা যাক দর্শকরা কিভাবে নেয়। এবং তবে একটি খুবই আশাবাদের ব্যাপার হচ্ছে 5টি ছবি প্রচন্ডভাবে ভালো নির্মাণ, কালার, মিউজিক, বিজিএম, কাস্টিং, মানে প্রোডাকশন, মানে লুক অ্যান্ড ফিল, পোস্টারে যতটুকু পেরেছে তারা এই সময়টাকে ধরার চেষ্টা করেছে। আমরা এর আগে অনেকগুলো ঈদ দেখেছি যে 1-2টা ছবির বাইরে পাতে তোলার মতো ছবি থাকে না, মানে ওই ছবি নিয়ে আলোচনা কোনো প্রশ্ন আসে না, এরকম ছবি গেছে। 1-2টা ছবি ফাইট করেছে, কিন্তু এবার 5টা ছবি একইভাবে ফাইট করবে। এই যে প্রেডিকশন বলছি, এটা ভেঙে ছুটে উল্টো পাল্টা হয়ে যেতে পারে, কিন্তু আমি আমার যতটুকু অভিজ্ঞতা বলে আমি এটি বলে রাখলাম। দর্শকরা মিলিয়ে নিন ছবির গল্প এবং চিত্রনাট্য, এবং যদি বোর ফিল না হয়, কারণ ঈদে আসলে মানুষ এন্টারটেইন হতে চায়, হিউমার পেতে চায়, সুন্দর সুস্থ পরিবার নিয়ে গল্প দেখতে চায়। কারণ ঈদ আসলে পারিবারিক, পরিবার কেন্দ্রিক, এবং মাল্টিপ্লেক্স আমরা যতই বলি, মাল্টিপ্লেক্স গুলো এখন অনেকগুলো, স্টার সিনেপ্লেক্স অনেকগুলো শাখা তৈরি করেছে। এই বিজনেসটা কিন্তু মানে একেবারে ফেলে দেওয়ার মতো না। তাই এটিকে ধরে রেখে যারা দর্শকরা অনেক দিন ধরে, যেমন উৎসব অনেক দিন ধরে, কয়েক মাস ধরে ছবি চলেছে বিভিন্ন হলে, এটা রেভিনিউ ক্রিয়েট করেছে। তাই এটিও একটা বড় ফ্যাক্টর। সিঙ্গেল স্ক্রিন পেলো না পেলো সেটা নিয়ে আসলে খুব বেশি ম্যাটার করে না এখন, কারণ সিঙ্গেল স্ক্রিন যারা দেখতে পারে না বা মিস করে, তারা আবার পরবর্তীতে টিভি প্রিমিয়ার দেখে ফেলে।
কিন্তু মাল্টিপ্লেক্সের ইনকাম রেশিওটা খুব ইম্পর্টেন্ট। এটি বাড়লে আস্তে আস্তে আরো বক্স অফিসটা খুব ক্লিয়ার খোলাসা হবে। সবাই ভালো থাকবেন। ঈদের ছবি দেখবেন, 5টা ছবি। আমরা অনেকভাবে অনেক রকম খরচ করে ফেলি, কিন্তু 5টা ছবি দেখুন। ছবি নিয়ে দেখার পর আপনার নিজস্ব ধারণা, নিজস্ব বয়ান আপনারা প্রকাশ করেন, তবেই আমাদের সিনেমা এগোবে। সব ভালো থাকি, ভালো রাখি। আমার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাদাসিধে কথার লাইভ ভার্সন আপনারা দেখলেন কোলাহল কমিউনিকেশনে, কোলাহল পেজে আমি নিয়মিত থাকবো ঈদের ভেতরে। কথা হবে নিশ্চয়ই। গুড লাক, আল্লাহ হাফিজ।